কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন বললাম জানেন? তার কারণ একের পর এক যেভাবে বিস্ফোরক সব মন্তব্য করছেন রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা, তার কারণ গতকাল আপনারা দেখেছেন ট্রাইব টিভি একেবারে কভার করেছিল, এক্সক্লুসিভ খবর ব্রেকিং করেছিলেন যে এই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু যাকে ওরূপে বলা হয়, সেই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট কালকেই করা হয়েছে এবং ভয়েস স্যাম্পল নেওয়াও হয়েছে। প্রশ্ন উঠছে তাহলে কি সব জট এবার কাটবে? আসল নাম বা বলা যেতে পারে রাঘব বোয়ালের নাম কি সামনে আসবে? জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো একেবারে টান 1 ঘন্টা। এই মুহূর্তে আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জন নিয়ে, অঞ্জন থাকি স্পেশাল শো নিয়ে। আজ এই বিষয়ে ঢোকার আগে সরাসরি আগে দেখব বিস্তারিত প্রতিবেদন এবং সেই প্রতিবেদনে কিছুটা বোঝানোর চেষ্টা করব, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন, নিয়োগ দুর্নীতিকাণ্ড সমগ্র রাজ্য রাজনীতিতে চর্চার অন্যতম বিষয়। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন শাসক দলের তাবর নেতা মন্ত্রীরা। সেই লিস্টে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল সহ অনেকেরই। বাদ যাননি সুজয় কৃষ্ণ ভদ্রও। যত দিন এগোচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে ততই ঘনীভূত হচ্ছে রহস্য। আর এরই মাঝে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম হাসপাতাল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তারপর থেকেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমর নিয়ে চলতে থাকে তালবাহানা। অবশেষে শারীরিক সুজয় কৃষ্ণ এসএসকেএম হাসপাতালে। শুধু কালীঘাটের কাকুই নন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তারির আগে কিংবা পরে সকলেই একবার হলেও ঘুরে এসেছেন এসএসকেএম থেকে, যার কারণে এসএসকেএম প্রভাবশালীদের সেফ হোম হয়ে গিয়েছে এই অভিযোগ তুলে বহুবার সরব হয়েছেন বিরোধীরা। বর্তমানে এসএসকেএম এ শিশুদের জন্য বরাদ্দ বেডে চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ। এমনই চাঞ্চল্যকর অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের তরফে আইনজীবী সুস্মিতা শাহ দত্ত সওয়াল করেন, এজেন্সির হাতে গ্রেপ্তার হওয়ার পর এসএসকেএম হাসপাতাল সকলের সেফ জোন হয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে। ইডি জুলাই মাস থেকে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস নিতে চেয়েও নিতে পারছে না। তাতে বিচারপতি পাল্টা প্রশ্ন করে বসেন, কেন আছেন? মামলাকারীর তরফে অভিযোগ করা হয় যারা ভর্তি রয়েছেন তারা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে ফিরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন। তাতে বিচারপতির প্রক্রিয়া এই ধরনের অভিযোগ সত্যি হলে এটা মারাত্মক অভিযোগ। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, প্রভাবশালীদের জন্য তাহলে আলাদা ওয়ার্ড বানাতে হয়। ইডির তরফে আদালতে জানানো হয়, আমাদের কাস্টাডি শেষ হলে জেল কাস্টাডিতে পাঠানো হয় অভিযুক্তদের। সেই ক্ষেত্রে জেল সুপার মনে করলে অন্য হাসপাতালে পাঠান, কিন্তু আলিপুর জেলের ক্ষেত্রে তা এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়। এদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল বিল্লোদ্দল ভট্টাচার্য বলেন, কোনো বন্দির ক্ষেত্রে জেল কোড অনুযায়ী জেলের ডাক্তার ও সুপার মিলিয়ে সিদ্ধান্ত নেয়। তখন বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, মানে আপনারা কি বলতে চাইছেন, এটা প্রভাবশালীদের সেফ হেভেন? দীর্ঘ সওয়াল জবাবের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস সিবডিয়া নামের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। পাশাপাশি এই সমস্ত অভিযুক্তদের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালকেও। তাদের কতদিন এবং কি ধরনের চিকিৎসা লাগবে, এই অভিযুক্তদের কতদিনই বা থাকতে হবে হাসপাতালে, সেই সব এসএসকেএমকে জানাতে হবে হলফনামায়। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 24শে জানুয়ারি। এদিকে এসএসকেএম এ ভর্তি থেকেও রেহাই পেলেন না সুজয় কৃষ্ণ ভদ্র। বুধবার রাতেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। প্রসঙ্গত, একাধিকবার মুমূর্ষু কিংবা আশঙ্কাজনক রোগীদেরকে ফিরিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ রয়েছে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। সেখানে কিভাবে দুর্নীতির সাথে যুক্ত নেতা মন্ত্রীদের ঠাঁই হচ্ছে এসএসকেএম হাসপাতালে, সেই প্রশ্ন তুলেই সরব হয়েছেন বিরোধীরা। সামান্য ট্রলি না মেলায় যেখানে চাদরে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীদের, সেখানে দুর্নীতির সাথে যুক্তরা কিভাবে এসএসকেএম এ পাচ্ছেন ভিভিআইপি পরিষেবা? তাহলে কি এসএসকেএম নিজের সরকারি তকমার খোলস ছেড়ে গোপনে বেসরকারি তকমা চড়িয়েছে গায়ে? উঠছে এইসব চাঞ্চল্যকর প্রশ্ন। হাসি পাচ্ছে একটু আবার একটু দুঃখ হচ্ছে, আবার কি ইমোশন আসছে, সব নিয়ে একটা বেশ জলঘোলা পরিস্থিতি। আমাদের শুধু নয়, একেবারে রাজনৈতিক মহল থেকে শুরু করে জনতা জনার্দনেরও। কেন বলছি? তার কারণ এই এসএসকেএম হাসপাতালেই নানান রকম কমপ্লিকেশনও কিন্তু সামনে এসছে, সংবাদ শিরোনামে এসছে। তাহলে এসএসকেএম হাসপাতালেই কেন বারবার?
প্রশ্ন খোঁজার চেষ্টা করবো উত্তরের মাধ্যমে। এই মুহূর্তে একেবারে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে, আলাপচারিতা করে নিই, একেবারে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া চৈতালি ঘোষ, তৃণমূল নেত্রী, এবং একই সাথে রয়েছেন মাননীয়া ঐশানী বাগচি, ডিওয়াইফাই মেম্বার, এবং একই সাথে আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় সুরজিৎ সিনহা, বিজেপি নেতা। আপনাদের তিনজনকেই ট্রাইব টিভিতে স্বাগত জানাই। যেহেতু এসএসকেএম নিয়ে কথা হচ্ছে, প্রশ্ন প্রথম করব চৈতালি ম্যামকে। চৈতালি ম্যাম, প্রশ্ন ভিআইপিদের জন্য একটা স্পেস করা হচ্ছে, মানা যায়, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র কে? না বিধায়ক, না সাংসদ, তাহলে তাকে এত ভিআইপি ট্রিটমেন্ট কেন? দেখুন, ভিআইপি, প্রথমেই আমি সবাইকে বলি যে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ট্রাইব টিভির সমস্ত যারা দর্শক রয়েছেন তাদের সকলকে এবং সঞ্চালককে, সঙ্গে আমার যেই বন্ধুরা এখানে আছে প্রত্যেক দলের প্রতিনিধিত্ব, তাদেরকে আমার নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। তো এবার কথা হলো, দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র কে বা কি, এখানে হয়তো তাকে আপনাদের টিভি বা মিডিয়ার মাধ্যমে হয়তো তার একটু হাইলাইটটা বেশি এসছে, বা ওখানে ইডি সিবিআই আছে, ওনাদের এটা তদন্তকারী সংস্থা তদন্ত করবে, ঠিক আছে, কিন্তু এসএসকেএমে উনি কেন, সেটা প্রশ্ন আপনাদের যে প্রতিবেদনটা দেখলাম সেই প্রতিবেদনেই রয়েছে যে ওখানে আলিপুর জেল থেকে ওনাকে ওখানে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএমে। যদি এখন আপনারা বলেন সেটা কেন, তাহলে ওখানে জেল কর্তৃপক্ষরা বা যারা রয়েছেন এখানে পুলিশ তত্ত্বাবধানে সিবিআই ইডি, তাহলে তারা যদি ওনাকে মনে করতেন যে তারা হলো ভালো জায়গায় ফর্টিস্ট হোক বা ভালো কোনো হসপিটালে ওনাকে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন, তাহলে ওনারা করতেই পারতেন। কিন্তু তাহলে ওনারাই কেন বা এসএসকেএমে পাঠালেন, সেই প্রশ্নটা কিন্তু আপনাদের করা উচিত যে ওনারাই বা কেন এসএসকেএমে পাঠালেন। তা ওনারা অন্য জায়গায় প্রাইভেট সংস্থাতেও ওনারা ট্রিটমেন্ট করাতে পারতেন। তো ওখানে ভিআইপি ট্রিটমেন্ট কি দিচ্ছে না, একটা মানুষ যদি অসুস্থ হয়, আমার মনে হয় সেই মানুষটাকে আমরা যখন জনপ্রতিনিধি কেউ হয় তারা সরকারি জায়গাতে গিয়ে ট্রিটমেন্ট করে। এবং এবার আপনারা যদি বলেন যে কেন করছে, তো আমার মনে হয় স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গে এতটাই ভালো যেখানে আমাদের সমস্ত যারা নেতৃত্বরা রয়েছে তারা ওখানেই ট্রিটমেন্ট করে। অন্য রাজ্যের থেকে আমাদের এখানে ভালো, তাই সুজয় কৃষ্ণ ভদ্রকে সেখানে নিয়ে গেছে এবং তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। এখানে স্পেশাল বা অস্পেশাল কিছু নয়, এখানে অসুস্থ আছে তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। বেশ অনেকগুলো প্রশ্ন এখানে তৈরি হলো। আপনার কথা থেকেও একটা প্রশ্ন তৈরি হচ্ছে। হ্যাঁ, একেবারে আপনার আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রশ্ন যেখানে উঠছে আপনার কথার মারফতেই, আপনি বলছেন যে রাজ্যের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো। একদম ঠিক বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চয়ই ভালো, নিশ্চিন্তে ভালো, না হলে বারবার করে এসএসকেএম হাসপাতালে যাওয়া হচ্ছে, এই প্রশ্নটা উঠছেই বা কেন? তার থেকেও বড় প্রশ্ন, অভিষেক ব্যানার্জি যখন ট্রিটমেন্ট করেন তখন বাংলায় থাকেন না, অন্য কোথাও পাড়ি দেন। আসবো সরাসরি ঐশানীদির কাছে। ঐশানীদি, কী বলবেন এই বিষয় নিয়ে? বারবার এসএসকেএম হাসপাতালেই আনা হচ্ছে, যা প্রশ্নের উত্তর দিলেন চৈতালি দিও, যে এই এসএসকেএম হাসপাতালে তো আলিপুর আদালত যেতে বলেছে, তাহলে প্রশ্নটা আলিপুর আদালতের দিকে প্রশ্ন তোলা উচিত। আপনারা কেন এই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের দিকে? যদিও বা দুরকম প্রশ্ন এখানে তৈরি হচ্ছে। এই এসএসকেএমে শুধুমাত্র হাই প্রোফাইল নেতারা নয়, সুজয় কৃষ্ণ ভদ্র কে? তিনি কোনো বিধায়ক, তিনি কোনো সাংসদ, তিনি কে? কেন এই প্রশ্নটা উঠছে বলুন। দেখুন, সবার প্রথমে মনে রাখতে হবে যে আমাদের এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী, কিন্তু স্বাস্থ্যের পরিষেবা কি দিচ্ছেন, কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে কাপড়ে করে রুগীকে নিয়ে আসতে হচ্ছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে কেন এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সেটা অবশ্যই আমাদের কাছেও ক্লিয়ার নয়, তবে ওনার কাছে অনেক তথ্য আছে যেটা ওনার গলার তলায় চাপা পড়ে গেছে। উনি কথা বললে সেই সুজয় কৃষ্ণ ভদ্রের গলার তলায় আর কি চাপা পড়ে গেছে সেই কথাগুলো। তো এই কাকুর গলা দিয়ে আওয়াজ কবে বেরোবে, কবে তিনি কথা বলবেন, সে অপেক্ষায় গোটা পশ্চিমবঙ্গের মানুষ বসে আছে। কিন্তু আমরা জানি যে উনি অ্যাকচুয়ালি কথা বললে কার নাম নেবে, কি হবে, কি হতে পারে, সেটা আমরা অলরেডি জানি, এবং বারবার বলার চেষ্টা করছি যে আপনারা কেন এই ইডি সিবিআই কেন অভিষেক ব্যানার্জির বাড়িতে যাচ্ছে না, কেন তদন্ত হচ্ছে না, কেন তাকে অ্যারেস্ট করতে পারছে না, কাকু কবে বলবে তার অপেক্ষায় বসে আছে। আর এই মানে অবশ্যই এসএসকেএম কর্তৃপক্ষের ওপরে তো প্রশ্ন উঠেই আসছে। আমরা প্রশ্ন করছি যে তাবর নেতাদের এসএসকেএমে যে ঠাঁই দেওয়া হচ্ছে, সেই ডাক্তারদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করারও আমরা আবেদন রাখছি। আজকে এই বিষয় নিয়ে রিপোর্ট কিন্তু অলরেডি জমা করতে বলা হয়েছে। আপনাকে একটু আলোকপাত করবো এই বিষয়ে, ঐশানীদি আমি শুনবো এই বিষয়ে একটু আলোকপাত করবো, যে এই বিষয়ে একেবারে এসএসকেএম এর যারা আধিকারিক রয়েছেন তাদেরও রিপোর্ট কিন্তু পেশ করতে বলা হয়েছে। বলুন, কন্টিনিউ করুন। হ্যাঁ,
তৃণমূল এই রাজ্যে যবে থেকে এসেছে তবে থেকে এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি তো একটা মারাত্মক জায়গায় পৌঁছে গেছে। হাজার হাজার গরিব মানুষের টাকা আজকে লন্ডভন্ড হয়েছে, কিন্তু আমাদের এ রাজ্যে এখনো আমরা জানি যে 6.5 লক্ষের ওপরে শূন্য পদ রয়েছে। আমরা বুঝতে পারছি না যে এই শূন্য পদে নিয়োগ করলে মমতা ব্যানার্জির ঘর থেকে তো টাকা যাবে না, কোনো তৃণমূল কংগ্রেসের নেতার ঘর থেকে তো টাকা যাবে না, তাহলে এই কিন্তু রাজ্যে যাবে, রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে, ওই নিয়ে রাজকোষ ফাঁকা হচ্ছে। এখান থেকে আসবো বিজেপি নেতার কাছে আসবো। বেশ এই উত্তরও নেব চৈতালি দিক থেকে, কিন্তু তার আগে আসবো বিজেপি নেতা সুরজিৎ বাবুর কাছে। সুরজিৎ বাবু, am I audible? আমার কথা শোনা যাচ্ছে সুরজিৎ বাবু? আমার কথা শোনা যাচ্ছে? সুরজিৎ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? কোন টেকনিক্যাল সমস্যা হচ্ছে, একেবারে উত্তর নেব চৌধুরীদির কাছে আসবো। চৌধুরীদি, ঐশ্বরীদি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর প্রেক্ষাপটে আপনি কি বলবেন? এই বিষয়গুলো কি সত্যি নজরআন্দাজ করা যায় বা একেবারে বলা যায় যে চোখ থেকে সরিয়ে দেওয়ার মতো? এই বিষয়গুলো কি সত্যি তোলার মতো নয় চৌধুরীদি? দেখুন, এটা তো উনি বললেন যে আমাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বললেন উনি। আর সর্বোপরি সবার প্রথমে বলি যে 34 বছর যখন বামফ্রন্ট রাজত্ব করেছিল আমাদের দেশে, তখন মানে আমাদের রাজ্যে, তখন আমাদের স্বাস্থ্য পরিষেবা কী ছিল আমরা প্রত্যেকেই জানি। সেই সময় জ্যোতিবাবু কোথায়, সেই সময় জ্যোতিবাবু কি ট্রিটমেন্ট করতেন? হ্যাঁ, হসপিটালটি বানিয়েছেন, সেটাকে মডিফাই করেছে, এবং সেখানে না আপনি ভুল যাচ্ছেন। সেই জন্য কিন্তু এসএসকেএম এর মতন হসপিটালে আমাদের কিন্তু বড় থেকে বড় অস্ত্রোপচার হয়, যেগুলো অন্যান্য জায়গায় হয় না। আপনাকে শুনতে হবে, আপনাকে এগুলো শুনুন। এখন শুধুমাত্র মানুষ পেয়ে গেছে, আপনারা এখন পেয়ে গেছেন শুধুমাত্র হাইকোর্ট করা, কিন্তু এটা ভুলে গেলে হবে না যে 34 বছর বামফ্রন্টের রাজত্বে মানুষ কথা বলতে পারতো না, মমতা ব্যানার্জিকে কেন তলব করছেন এই সিবিআই? কে আছে তাদের পেছনে? আজকে পশ্চিমবঙ্গে যতগুলো হাউস লিডার আছে সমস্ত কিছু তৈরি করেছে বামফ্রন্ট সরকারের আমলে। আপনারা বলুন, আপনারা কটা হসপিটাল তৈরি করেছেন, কটা নতুন মেডিকেল কলেজ তৈরি করেছেন, আর কটা ডাক্তার তৈরি করেছেন আপনারা নতুন? যেখানে যে না কোনো মেডিকেল কলেজ তৈরি হয়নি, যে মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে সেখানে যাওয়ার রাস্তা নেই। রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালের রাস্তায় যাবেন, ওখানে রাত্রিবেলা স্টুডেন্টদের ওখান থেকে বেরোনো দুষ্কর, অনেক ভালো পরিষেবা, সেখানে যত এক্সরে রয়েছে, কোনো পরিষেবা নেই। ব্লাড ব্যাংকে গেলে একটা রক্ত পাওয়া যায় না, সকালবেলা যদি আপনি রক্তের জন্য যান ব্লাড ব্যাংকে, আপনি হয়তো রায়গঞ্জ মেডিকেল কলেজে ছাত্ররা এখানে, আমাদের এখানে বাচ্চারা এখানে ডাক্তারি পড়ছে, বাচ্চারা এখান থেকে নার্স হচ্ছে, এখান থেকে সিস্টার হচ্ছে বাচ্চারা। আপনাদের সময় কি ছিল? আজকে কলকাতায় পড়তে যেতে হতো, আমার রায়গঞ্জবাসীকে, উত্তর দিনাজপুরবাসীকে আমাদেরকে যেতে হতো কলকাতায় আজকে একটা নার্স হতে গিয়ে। আরে এগুলো তো আপনারা বলুন, আপনি বলতেই পারবেন, আপনি বলতেই চান, আপনাদের অপ্রাসঙ্গিক শোনেন। যারা চোরের মায়ের বড় গলা করলে তো হবে না। আমার বাড়ির বাচ্চা আজকে আমার বাড়িতে খেয়ে, আমার বাড়িতে পড়ে, আমার বাড়ির বাচ্চা আমাদের মেডিকেল কলেজে আজকে স্টুডেন্টরা নার্স হচ্ছে, এখান থেকে ডাক্তার হচ্ছে। এগুলো আপনারা দেখুন, চোখ বন্ধ করে রাস্তা দিয়ে চললে পরে যদি মনে করেন যে উন্নয়ন হয়নি, তাহলে চোখের মধ্যে আপনার ছানি পড়ে যাবে। সেই ছানিটা আপনারা গিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে গিয়ে বিনা চোখের আলোর দিশাতে আপনারা গিয়ে ছানিটা আপনারা অপারেশন করুন। কারণ আপনাদের সময় তো মানুষ বলতে পারতো না, বুথ লেভেলের মানুষ, আপনাদের বুথে যারা রয়েছে, বুথের একটা যারা ক্যাডার রয়েছে, তার বাড়ির ছেলে মেয়ে চাকরি পেত। এখন সেটা হয় না। আপনাদের সময় তো মানুষ আপনাদের নিজেদেরকে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবা আমার বাড়ির মেয়ে, আমার বাড়িতে, আমার রায়গঞ্জে তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এর থেকে বড় কথা আমার তো মনে হয়, এর থেকে বড় প্রাপ্তি আজকে আপনার বাড়ির মেয়েও যখন ডাক্তারি পড়বে বা সিস্টার হতে যাবে, নার্সিং ট্রেনিং করতে হবে, তাকে কলকাতায় যেতে হবে না, তাকে শিলিগুড়ি যেতে হবে না, তাকে আজকে কেরলে যেতে হবে না। আজকে এখানে রায়গঞ্জে মেডিকেল কলেজে সেটা হচ্ছে, এটা আপনাদের জানতে হবে, বাস্তবকে মেনে চলতে হবে। আর সেরকম হলে আপনারা চোখে যদি ছানি পড়ে থাকে, সেটাকে আপনারা কিন্তু অপারেশন করুন। আলোর দিশাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে ছানি অপারেশন করছে। এগুলো আপনারা বলবেন, এটা আপনারা বিরোধী, আপনারা বললে আমাদের কিছু যায় আসে না। কারণ মানুষ দেখছে, আরে মানুষ দেখছে যে কত মানুষ উন্নয়ন হয়েছে, কত গ্রামাঞ্চলের মানুষ উপস্বাস্থ্য কেন্দ্রে মানুষকে আগে গ্রাম থেকে আসতে হতো সদরে ট্রিটমেন্ট করার জন্য। আরে আপনি এসএসকেএম কেন পড়াচ্ছেন? আপনি গ্রামে গঞ্জে যান না। গ্রামে এখন মায়েদের প্রসূতি হতে গেলে, মায়েদের প্রসব হতে গিয়ে মায়েদের মারা যেতে হয় না। আরে বাস্তবটাকে দেখুন, গ্রামে গঞ্জে যান। আপনি শুধু
কিছু করার নেই, আপনারা দেখছেন, আপনারা ওই যে আপনাদের সময় মানুষ বলতে পারতো না, আপনাদের সময় তো আপনারা কণ্ঠস্বরের নিচে কিছু পড়ে নেই, আপনারা তো কণ্ঠস্বর বেরই করতে দিতেন না, সেখানে মানুষ বলতে পারতো না। এখন মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, বলতে পারে, কোর্টে যেতে পারে, মানুষ এফআইআর করতে পারে, মানুষ মহিলা থানায় গিয়ে মানুষ সেটাকে আমার কিছু হলো না আমি সেটাকে কোর্টে গিয়ে আমরা এস্টাবলিশ করতে পারবো, আমি যেতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এখন মানুষ স্বাধীন, বাক স্বাধীনতা আছে, মানুষের চলাফেরার স্বাধীনতা আছে, মানুষের মানুষ নিজে শুনুন, এই দুর্নীতি করলে দুর্নীতি তো প্রমাণ হয়নি, আমাকে প্রমাণ করতে হবে। আমি এবার রিকোয়েস্ট করবো এবং আশা রাখবো যে আপনারা দুজন এবার চুপ করবেন, প্লিজ। আমি আশা রাখবো যে আপনারা দুজনই এবার চুপ করবেন, তার কারণ আমি আপনাদের দুজনকে বলার একেবারে স্বাধীনতা দিয়েছি। আমি জানি না বাংলায় কতটা স্বাধীনতা রয়েছে বা 34 বছরের সিপিআইএম কতটা স্বাধীনতা দিয়েছে, কিন্তু ট্রাইব টিভিতে বলার স্বাধীনতা আছে, সবাইকে স্বাধীনতা দিয়েছি। কিন্তু প্রশ্ন সরাসরি একদম করবো চৈতালি দিকে। চৈতালি দি, আপনি কিছুক্ষণ আগে আমাকে উত্তর দিতে হবে একেবারে, আমাকে প্রত্যেকটা উত্তরের মধ্যে ইন্টারফেয়ার করলে তো উত্তরটা তো শুনতে হবে একেবারে। ঐশানী দি প্লিজ এটা বলবো যে সবাই জনগণ তো উত্তরটাও শুনবে একেবারে। চৈতালি দির কাছে আসবো। চৈতালি দি, আমি আরো শুনতে হবে তো ভাই, আমাকে প্রশ্ন করলে উত্তরটা আমাকে বলতে দিতে হবে, শুনতে হবে তো। বলার ক্ষমতা রাখলে শোনার ক্ষমতা রাখতে হবে, বলার আগে শোনার ক্ষমতা, ভালো শ্রোতা আগে হতে হবে, তারপরে আপনি ভালো বক্তা হবেন। আগে আপনাকে শুনতে হবে তো, আপনাকে জানতে হবে তো, তারপরে আপনি কোশ্চেন করবেন। যদি উত্তর শুনতে কেউ চায় তবে আমি উত্তর দেবো, নাহলে আমি উত্তর দেওয়ার মানেটা কি আছে? আমি এখানে তো ঝগড়া করতে বসিনি, আপনারা বলবেন আমি বলবো, উত্তর দেবো, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি তো। আমি যেটা করেছি সেটা আমি বুকচি দিয়ে বলবো, আমার নেত্রী করেছে সেটা আমি বলবো। আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেবো, উত্তর শোনার মতন ক্ষমতা রাখতে হবে। শুধু বিল্ডিং বাড়ালে চলবে না। একেবারে বেশ তাপউত্তাপ বাড়ছে, কিন্তু তাপউত্তাপের থেকেও বড় কথা যেটা কনস্ট্রাকটিভ বিষয়, যেটা প্রয়োজন, সেটা হলো আলোচনা থেকে কিছু একটা বেরিয়ে আসুক, এটাই চাইছি। একেবারে বিজেপির নেতার সঙ্গে আমরা জোড়ার চেষ্টা করবো, কিন্তু চৈতালি বেশ একটা ইন্টারেস্টিং বিষয় তুলে ধরেছেন একেবারে এই ডিবেটের মাঝেই। তিনি বললেন যে পাহাড় প্রমাণ দুর্নীতি, যে কথা ঐশানীদি বলছেন এবং বাকি বিরোধী দলনেতারাও বলেন, এবং এই কথার প্রেক্ষিতে একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার, শুধু চৈতালিদি বলে নয়, বিভিন্ন আপনাদের আধিকারিকরা এই কথাটা বলেন বারবার যে এখনও তো কিছু প্রমাণিত নয়। কিন্তু একটা প্রশ্ন এখানে বড্ড দানা বাঁধে, সত্যিই যদি প্রমাণিত না হয় মেনে নিলাম, কিন্তু এটাও তো ঠিক, এটাও তো প্রমাণিত হয়নি যে তারা নির্দোষ। শুনুন, আমি যখন আমাদের জানতে হবে যে আমাদের ভারতের যে সংবিধান রয়েছে এবং যেখানে প্রশাসনিক আমাদের আইন, যেখানে বিচার ব্যবস্থা আছে, সেটার মধ্যে কিন্তু আপনাকে জানতে হবে যতক্ষণ কেউ দোষী প্রমাণিত না হয় ততক্ষণ তাকে কিন্তু আপনি দোষী বলতে পারেন না। সেটা আপনার আনুমানিক, আপনি বলেছেন কোনো কিছুর জন্য, যখনই হাইকোর্টে যাওয়া হচ্ছে বা ডিভিশন বেঞ্চে যাওয়া হচ্ছে, তারা কিন্তু একটা কথাই বলছেন যে আরো কিছুদিন কাস্টডি তো বেরিয়ে চলেছে। না, এটা তো একদম বাস্তব। আপনাকে কেউ ধরে নিয়ে গেল বাড়ি থেকে, তাই বলে আপনি তাকে বলে দিলেন খুনি বা আপনি তাকে বলে দিলেন চোর, বা যতক্ষণ বিচার ব্যবস্থা তো রয়েছে, বিচার ব্যবস্থা তো বলবে। আমাদের এখানে যে আমাদের ন্যায় বিচার ব্যবস্থা রয়েছে, তাহলে তারা বসে আছে কেন? যদি আপনারাই ডিসিশনটা দিয়ে দেন, তাহলে তাদেরকে থাকার মানেটা কি আছে? আজকে বিচার ব্যবস্থা রয়েছে, তাদের উপরে আমরা আস্থা রেখেছি, তারা যেটা ডিসিশন দেবে, তারা যেটা বলবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আজকে আপনারা যেটা বলছেন যে আমার স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য ব্যবস্থায়, স্বাস্থ্য পরিকাঠামোতে কি আছে, আজকে আপনাদেরকে জানতে হবে যে আমাদের শুধু আপনি সদর শহর দেখলে হবে না, সদর জায়গা দেখলে হবে না, গ্রামগঞ্জ প্রত্যন্ত জায়গায় এরকম উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। আমি আবারও আপনাকে একটা কথা বলছি, আমি আসছি ঐশাদি আপনার কাছে আসবো, তার আগে চৈতালি দিকে একটা কথা বলবো। চৈতালি আসবো ঐশাদি আপনার কাছে আসবো, ঐশাদি আসবো, চৈতালি দিকে কথা, চৈতালি কাছে আসবো, ঐশাদি আসবো আপনার কাছে আসবো। তার আগে চৈতালি দিকে কাছ থেকে একটা কোশ্চেন আনসার শুনতে চাইবো। চৈতালি দি, আপনি বলছেন যে বারবার সদর দপ্তরে কেন যাওয়া হচ্ছে, খুব সত্যি কথা, বারবার সদর দপ্তরে কেন যাওয়া হচ্ছে, তার কারণ এই সদর দপ্তরে আপনি নিজেই বলছেন যে লিসেন পাওয়ারটা বাড়াতে হয়। প্লিজ একটু শুনে নিন চৈতালি দি, কোশ্চেনটা প্লিজ শুনে নিন। আমার প্রশ্ন হচ্ছে, এসএসকেএম হাসপাতালে বারবার এই প্রশ্নটা উঠছে এই জন্যই, তার কারণ এই এসএসকেএম হাসপাতালে শিশুর বেডে এই সুজয় কৃষ্ণভদ্র বা কালীঘাটের কাকুকে রাখা হয়। এই এসএসকেএমে বারবার হাই প্রোফাইল ভিআইপি নেতাদের রাখা হয়। এই এসএসকেএমে যখন কোনো রোগী তার হৃদরোগ নিয়ে, তার ক্যান্সার আক্রান্ত কোনো রোগী, সে যখন যায় তাকে ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য এই সদর হাসপাতালের দিকে নজর সমস্ত সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনতা জনার্দনের। প্রশ্নটা এই জন্য উঠছে, বাকি হসপিটালে কি হচ্ছে, বাকি নার্সিংহোমে কি হচ্ছে, মাল্টি স্পেশালিটি হাসপাতালে কি হচ্ছে, প্রশ্ন সেখানে ওঠে না। পরিষেবা ভালো, খুব ভালো বিষয়, কিন্তু তার সাথে এটাও নজর রাখতে হবে যেদিকে হচ্ছে না
সেই দিকে কতটা নজরদারি রয়েছে? তার কারণ এই এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র কোনো এমপিও নয়, বিধায়কও নয়, তাহলে এত স্পেশাল ট্রিটমেন্ট কি করে? তার সাথে এই এমএসভিপি যখন কোনো ভয়েস টেস্টিংয়ের কথা বলা হয় তখন বাধা দেয় কি করে? উত্তরগুলো দিন। না, আপনি বললেন খুব ভালো। এই এসএসকেএমে সুজয় কৃষ্ণ ভদ্র কেন? এই এসএসকেএমে স্পেশাল ট্রিটমেন্ট যারা, এবার আমি আপনাকে প্রথমেই বললাম, যদি আলিপুর জেল স্থানান্তরিত বলে আমাকে এখানে ইনি অসুস্থ আছে, তার ট্রিটমেন্ট হবে, যে কেউ। আজকে আপনি এরকম অনেকে আছে যারা ট্রিটমেন্টের জন্য যায়, কিন্তু এই এসএসকেএম, আমি বলছি এই এসএসকেএম কেন? এখানে কিন্তু কোনো বিজেপির নেতারা আসে না, এখানে কোনো সিপিএমের নেতারা এখন আর আসে না। যখন তাদের রাজত্বকাল ছিল তখন তারা কোথায় ট্রিটমেন্ট করেছে, আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনি তাদেরকে মনে করিয়ে দেন বা জেনে নেন যে তারা কোথায় ট্রিটমেন্ট করিয়েছিল। এবার আপনি বলছেন এই এসএসকেএম কেন? আপনারা এই উদাহরণটা কি দেখেননি যে এসএসকেএমে কত রকম ভালো কাজ হয়েছে, কত অস্ত্রোপচার হয়েছে? আমি এসএসকেএম, আমার পশ্চিমবঙ্গে এসএসকেএম আছে, আজকে আপনি সুজয় কৃষ্ণ ভদ্র, এরকমও তো আমি দেখেছি যে এসএসকেএমে একজনের গলার এখান দিয়ে তার ঢুকে গেছিল, তাকে এক চুলের জন্য অপারেশন করে যেটা করতে পারতো না সেটা এখানে হয়েছে, যে তার অপারেশন করে এসএসকেএম বাঁচিয়েছে। তারপরে তার অনেক রকম বড় যেগুলো অপারেশন হয় না সেগুলো এসএসকেএমে হয়েছে, সেগুলো তো আপনারা সেগুলো নিয়ে বলছেন না। হ্যাঁ, এখন সুজয় কৃষ্ণ ভদ্রকে কী জন্য, কী কারণে বাচ্চাদের ইসেতে দেওয়া হয়েছে? এবার যেহেতু ওকে আলিপুর নিশ্চয়ই করেছে, এবার ওখানে ইডি সিবিআই যাদের তত্ত্বাবধানে সে রয়েছে তারা নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত আছে। আপনাদের প্রশ্নগুলো যারা সিবিআই বা ইডিতে রয়েছে আপনারা তাদেরকে প্রশ্ন করুন যে ভাই কেন তোমাদের তত্ত্বাবধানে গিয়ে তাকে কেন ওখানে দেওয়া হলো? এখানে তো আমি একজন তৃণমূল, আমার দল তৃণমূল, এখানে তো কোথাও লেখা নেই যে সুজয় কৃষ্ণ ভদ্র তৃণমূলের একজন নেতামন্ত্রী। আপনারাই বলছেন একজন সাধারণ মানুষ। শুধু কি আমাদের বলার উপর নাকি আপনারাও মানেন? আমি বলছি নাকি আপনারাও মানেন সুজয় কৃষ্ণ ভদ্র সাধারণ মানুষ? তাকে যদি সিবিআই বা আজকে আলিপুর জেল, যদি আলিপুর জেল থেকে যদি ওনাকে করা হয়, এবার উনি যদি কাউকে বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ভগবান হয়, এরকম তো অনেক মানুষ আছে যারা বলে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদি, আমার নেত্রী, এরকম অনেক বলে। তাতে আপনি কি প্রমাণ করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কারো তার সঙ্গে তার যোগ আছে? এগুলো আপনারা দেখুন। না, আরে বানালে কি হবে? আরে বানাবে তো, তারা রাজত্ব ছিল, তাদেরকে বানাতেই হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আপনারা কি দিচ্ছেন না? কন্যাশ্রী নিচ্ছেন না? আপনারা কি বলছেন আমি সিপিএম করে জন্য আমি নেব না? আপনাদের আবহাওয়া মানুষকে আজকে সিপিএম এর 34 বছর থেকে মানুষকে কি খেতে হতো সেটা আমরা জানি। যারা জঙ্গলে ছিল তাদেরকে পাতা খেয়ে অযথা কেওয়াস হচ্ছে, আমরা কেওয়াসে যাব না। প্লিজ ঐশ্বরী, চৈতালি দি, আপনাদের দুজনের কাছে আবার আসবো, কিন্তু প্রশ্ন করব, আসবো প্লিজ 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 আমি আবারও বলছি আসবো আলোচনায় ফিরবো। ঐশ্বরী দি প্লিজ, চৈতালি দি প্লিজ আলোচনায় ফিরবো। চৈতালি দি আসবো, আপনি আবার বলার সুযোগ পাবেন চৈতালি দি, কিন্তু তার আগে একেবারে সুরজিৎ বাবুর কাছে আসবো। সুরজিৎ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? সুরজিৎ বাবু, এই যে ডিবেট চলছে আপনি শুনতে পাচ্ছেন প্রপারলি? বেশ, আপনি নিশ্চয়ই সবারই কথা শুনতে পেয়েছেন, কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এসএসকেএমে এই সুজয় কৃষ্ণ ভদ্রের একেবারে এসএসকেএম থেকে ইএসআই হাসপাতালে গতকালই নিয়ে যাওয়া হয়েছিল এবং তার ভয়েস টেস্টে যাবতীয় স্যাম্পেলও নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে এসএসকেএম হাসপাতালে আস্তে আস্তে কি সেফ জোনে পরিণত হয়ে যাচ্ছে? সবাই এসএসকেএমেই কেন ট্রান্সফার হচ্ছে প্রশ্ন উঠছে, আপনি কি বলবেন? শুনুন, প্রথমে আমি বলি, আর তৃণমূলের থেকে যে দিদিভাই বসেছেন, হ্যাঁ, উনি যেভাবে চিল্লিয়ে সবার গলার আওয়াজটাকে বন্ধ করার চেষ্টা করছেন, হ্যাঁ, তাতে মনে হচ্ছে যে চোরের মায়ের বড় গলা। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের, আপনারা তো দিনের বেলা আরে শুনুন, এতক্ষণ তো বললেন আপনি, একটু চুপ করুন দিদি। আরে চিল্লিয়ে থামাতে পারবেন না তো, চুরি থামাতে পারবেন না, চোরকে বাঁচাতে পারবেন না, অত চিল্লিয়ে লাভ নেই। শুনুন, কালো কোট করে বসেছেন, হ্যাঁ, এত বড় মিথ্যে কথাগুলো বলছেন। আরে আপনি তো আসলে ব্যাপার হচ্ছে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয় চুরি করার পরে গলাবাজি করে এটাকে থামানোর জন্য। শুনুন, এই বাংলাতে এখন
ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই বাংলাতে। আমি কি পড়বো আপনি বলবেন না? আমি কালক পড়ি আর আরে শুনুন আমি এই চোরের দলের নেত্রী কোনো ভাষণ শুনতে চাই না। শুনুন, আপনাদের বলার কোনো অধিকার নেই। আপনারা চোরের দলের নেত্রী, আপনারা বলবেনই চোরের মায়ের বড় গলা, চোরের সুরজিৎ বাবু অঞ্জন বলছি, সুরজিৎ বাবু অঞ্জন বলছি, সুরজিৎ বাবু অঞ্জন বলছি, সুরজিৎ বাবু অঞ্জন বলছি, সুরজিৎ বাবু শুনে নিন, সুরজিৎ বাবু আমার কথা শোনা যাচ্ছে, 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 সুরজিৎ বাবু আমার কথা শোনা যাচ্ছে। এইভাবে ডিবেট হয় না। হ্যাঁ বলুন, কি বলছেন? আমার কথা শোনা যাচ্ছে, আমি অঞ্জন বলছি, সঞ্চালক বলছি, শোনা যাচ্ছে আমার কথা? কি বলতে পারলাম না, আবার বলুন। আমার কথা শোনা যাচ্ছে? am I audible? আমার কথা শোনা যাচ্ছে? আপনার কাছে প্রপারলি আসছে আমার সাউন্ড? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বেশ, আপনারা তিনজনেই আমাদের সম্মানীয় গেস্ট ট্রাইব টিভির। প্লিজ সবাইকে সম্মানের সাথে কথা বলুন, পার্সোনাল অ্যাটাক করবেন না, বিলো দ্য বেল্ট অ্যাটাক করবেন না, যা বলার সম্মানের সাথে বলুন। রাজনৈতিক বাকবিতণ্ডা হবে, পার্সোনাল অ্যাটাক নয়। প্লিজ কন্টিনিউ করুন। তাহলে ওনাকেও বলুন যে যারা বিরোধী, আমি এটা সবার উদ্দেশ্যেই বলেছি সুজিত বাবু, এটা আমি সবার উদ্দেশ্যেই বলেছি। যখন বলবো তখন উনি যেন মাঝে না বলেন। হ্যাঁ, আমার মাঝে তো সবাই বলছে। প্লিজ আপনি কন্টিনিউ করুন, শুধু পার্সোনাল অ্যাটাক না করুন। দেখুন, এই বাংলাতে যখনই চুরির দায়ে বা দুর্নীতির দায়ে যারা গ্রেপ্তার হচ্ছে, তৃণমূলের ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে মন্ত্রী থেকে আরম্ভ করে তারা গ্রেপ্তার হচ্ছে, আর গ্রেপ্তার হওয়ার সাথে সাথে কেমন যেন তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আর অসুস্থ হওয়ার পরে একমাত্র হসপিটাল হচ্ছে কোথায়? SSKM। আজকে যে বাংলার মান মর্যাদাটা ছিল, বাংলার একটা হসপিটাল ছিল SSKM, সেটাকেও দুর্নীতির আখড়াতে পরিণত করেছে এই রাজ্য সরকার। এবং এর জন্য পুরো দায়ী যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য দপ্তর দেখছেন, এবং উনি নিজে এটা দায়ী যে আজকে আদালতে ভর্ৎসনা হচ্ছে, গোটা দেশে ভর্ৎসনা হচ্ছে, তবুও এই SSKM এর আজকে ডাক্তারদেরকে আমরা সম্মান জানাতাম, কিন্তু SSKM এর যারা ডাক্তার বাবুরা আছেন তারা এই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য, তৃণমূলের দুর্নীতিবাদদেরকে বাঁচানোর জন্য আজকে এই হসপিটালটা বদনাম হয়ে গেল গোটা দেশের কাছে। আমার মতে আদালতকে এই হসপিটালে যেসব ডক্টররা এইসব দুর্নীতিবাদদেরকে সার্টিফিকেট দিয়েছে অসুস্থতার, এদেরও তদন্ত হওয়া উচিত এবং এদেরকেও আইনি প্রক্রিয়ার মধ্যে আনা উচিত। বেশ, আপনাকে অবগত করার জন্য আরও একবার বলবো, এই রিপোর্ট পুরোপুরি চাওয়া হয়েছে SSKM হাসপাতালে, কোথায় কখন কী করেছে, কোথায় কোন রিপোর্ট পেশ হয়েছে, কার কী ট্রিটমেন্ট হয়েছে, এই বিষয়েও রিপোর্ট চাওয়া হয়েছে। আপনাকে অবগত করার জন্য বলে রাখলাম। কিন্তু একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরাটা অত্যন্ত দরকার। এই ভয়েস টেস্টিং নিয়ে এত কথা হচ্ছে, সংবাদ শিরোনামে এসছে ভয়েস টেস্টিংয়ের বিষয়ে আপনাদেরকে একটু টেক্সট প্লেটের থ্রুতে গ্রাফিক্স ডিজাইনিংয়ের মাধ্যমে আপনাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। পিসিআরকে বলবো সেই জিনিসগুলো একবার শো করার জন্য। দেখুন, বলা যেতে পারে এক কথায় ভয়েস স্যাম্পেলের প্রতিকূলতা কী হতে পারে। ব্যক্তি যদি দীর্ঘদিন ওষুধ খায় তাহলে স্বর পরিবর্তন হয়ে যেতে পারে, এগুলো প্রতিকূলতা। ওষুধ নিয়মিত খেলে পরে কণ্ঠস্বর না মেলারও সম্ভাবনা। আরও কী প্রতিকূলতা রয়েছে আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে। ঠান্ডা লেগে সর্দি কাশি থাকলেও কণ্ঠস্বর মেলার কিন্তু সম্ভাবনা অনেকাংশেই কম। এবং আরও যে বিষয় সামনে আসছে, ব্যক্তির অভিজ্ঞতার ওপরও পরীক্ষার ফলাফল নির্ভর করে। এই বিষয় নিয়ে আরেকটু অ্যানালিসিস পরে করবো, আপনাদেরকে বোঝাবো। ব্যক্তি দীর্ঘদিন ওষুধ খেলে স্বর পরিবর্তন হতে পারে। আরও কী হতে পারে একবার দেখাই আপনাদেরকে। প্রথমে ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা পাঠানো হবে ফরেন্সিক ডিপার্টমেন্টে, অর্থাৎ কণ্ঠস্বর পরীক্ষায় কি দেখা হয়। প্রথমে ব্যক্তি কণ্ঠস্বর পাঠানো হয়, এরপর সেই কণ্ঠস্বর পরীক্ষা হবে ভয়েস স্পেকট্রোমিটারের লাইসেন্সড ভার্সনে। তারপরে কি হবে, তারপর সেখান থেকে কণ্ঠস্বরে ব্যবহৃত শব্দের প্রশস্ততা, অর্থাৎ কতটা পরিমাণে ডেন্সিটি রয়েছে, কত দূর অবধি, সেটাও পরীক্ষা করা হবে। এবং তার সাথে গলার পিচ ধীরে বা প্রবল, অর্থাৎ আমি যেইভাবে কথা বলছি সেই বিষয়টি অত্যন্ত ধীরে নাকি প্রচণ্ড তাড়াতাড়ি, সেটাও দেখা হবে। গলার স্বর কেমন সেটাও পরীক্ষা হয় কণ্ঠস্বর পরীক্ষার সময়তে। আরও কী দেখা হয়, স্বরবর্ণ উচ্চারণে বাড়তি নজর দেন ফরেন্সিক বিশেষজ্ঞ। অ আ ক খ সব বিষয় দেখা হয়, স্বরবর্ণ উচ্চারণ দেখা হয়, কারণ স্বরবর্ণ উচ্চারণে কারচুপি করা অত্যন্ত কঠিন। অ আ হ্রস্বই দীর্ঘরে কারচুপি করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। প্রথমে ব্যক্তি কণ্ঠস্বরের নমুনা পাঠানো হবে, তদন্তকারী সংস্থাকে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আবেদন করতে হয় আদালতে।
আরও যে বিষয় সামনে আসে, আদালতের অনুমতির পর সাউন্ড প্রুফ বা ইকো প্রুফ করে নমুনা নেওয়া হয়। তার কারণ না হলে ইকো বা রিভার্ব হওয়ার সম্ভাবনা থাকে। নমুনা দেওয়ার জন্য বা নেওয়ার জন্য ব্যবহৃত হয় ভয়েস রেকর্ডার যন্ত্র। ফরেন্সিক বিভাগ এসডি কার্ডে সেই নমুনা সংগ্রহ করে। নমুনা নেওয়ার পর ফরেন্সিক দপ্তরে সেই স্বরে নমুনা নিয়ে আসা হয়। এরপর সেই কণ্ঠস্বর পরীক্ষা হবে ভয়েস স্পেকট্রোমিটারের লাইসেন্স ভার্সনে। ভারতে সেমি অটোমেটিক স্পেকট্রোগ্রাফিক মেথডের মাধ্যমে রেকর্ড করা হয়, অর্থাৎ যা সিবিআই বা ইডি তদন্ত করে সেই সময়তে। নমুনা নেওয়ার সময় নাম পরিচয় জানতে চাওয়া হয়, তার সঙ্গে থাকে একাধিক প্রশ্ন। যে কণ্ঠস্বরের সঙ্গে পরীক্ষা চলছে সেখানে থাকা কিছু কিছু শব্দ বারবার বড়িয়ে নেওয়া হয়। কণ্ঠস্বর বাড়াতে বা কমাতে কৌশল নেওয়া হয়। মাঝে মধ্যে প্রশ্নের মাধ্যমে রাগিয়েও দেওয়া হয়, ইচ্ছে করে রাগিয়ে দেওয়া হয়। তদন্তকারী এজেন্সিকে নমুনা পরীক্ষার পর সরাসরি পজিটিভ বা নেগেটিভ রিপোর্ট দেয় ফরেন্সিক বিভাগ। আপনাদেরকে সোজা টেক্সটপ্রিন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম এই ভয়েস স্যাম্পল নিয়ে এক্স্যাক্টলি কী হতে চলেছে ফরেন্সিক বিভাগের পক্ষ থেকে। সবটা অত্যন্ত সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। একটা পয়েন্ট সেখানে ছিল ব্যক্তি অভিজ্ঞতা, অর্থাৎ ব্যক্তি অভিজ্ঞতা পয়েন্টটা আমি বলেছিলাম একটু অ্যানালিসিস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। অর্থাৎ অভিজ্ঞতা অর্থাৎ আমি যদি এখন কোনো জায়গাতে যাই ভয়েস রেকর্ডিং করতে বা ভয়েস দিতে, সেই সময়তে আমার যদি অভিজ্ঞতা আগে থেকে থাকে, যদি আমি জানি যে আমাকে এই প্রশ্নগুলো করতে পারে, তাহলে আমি ইচ্ছে করে আমার ভয়েসটাকে চেঞ্জ করে কথা বলতে পারি। অর্থাৎ আমি যদি এখন এই ভয়েসে কথা বলছি, তো আমি কিছুক্ষণ পরে আলাদা ভয়েসে কথা বলবো। হ্যাঁ, কেমনভাবে কথা বলছেন আপনি? ঠিক এরকমই অভিজ্ঞতার প্রশ্নও কিন্তু ওঠে। একেবারে সরাসরি আসবো চৈতালিদির কাছে। চৈতালিদি, এত ভয়েস টেস্ট হচ্ছে, এত কিছু হচ্ছে, সব কিছুকে আপনারা ডিফেন্ডও করছেন, মানছি, কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এসএসকেএম নিয়েই আবারও। কেন সুজয় কৃষ্ণ ভদ্রকে এত প্রায়োরিটি, কেন বা সুজয় কৃষ্ণ ভদ্রকে সেই হসপিটালের যাবতীয় ডাক্তাররা কেন এত প্রায়োরিটি দিচ্ছে? কিসের ভয়? কেন ভয়েস টেস্ট দিতে গিয়ে এত সমস্যার সম্মুখীন হতে হলো? সবার প্রথমে বলি যে সুজয় কৃষ্ণ ভদ্রকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। বারবার একই প্রশ্ন যে ওনাকে কেন নিয়ে যাওয়া হয়েছে। আমি হয়তো প্রশ্নটার উত্তর আমার দর্শক বন্ধুরা বুঝে গেছে কেন নিয়ে যাওয়া হয়েছে বা কেন রাখা হয়েছে। কারণ ওরা সরকারি হসপিটাল, আমি বারবারই বলবো, সেখান থেকে যেটা নির্ণয় হয়েছে সিবিআই ইডি ওনাকে যেখানে নিয়ে গেছে তিনি সেখানে গেছে। তিনি নিজে থেকে কোনো নার্সিংহোমে গিয়ে বা তিনি অন্য কোনো জায়গা চুজ করতে পারবেন না, কারণ উনি ওনাকে যেহেতু সিবিআই বা ইডির হেফাজতে রাখা হয়েছে, তো সেই জন্য উনি ওখানে গেছেন। এবার যদি বলেন স্পেশাল ট্রিট কেন করা হচ্ছে, যদি উনি অসুস্থ থাকেন তাহলে ডাক্তাররা নিশ্চয়ই ওনাকে ভালো করার জন্য, নিশ্চয়ই ওনাকে সুরক্ষিত রাখার জন্য বা সুরক্ষিত করার জন্য, কারণ এটাই ডাক্তারদের বাই প্রফেশন যে মানুষকে ভালো করে তুলবে। এবার যদি সুজয় কৃষ্ণ ভদ্র ওখানে থেকে নিয়ে উনি কেন গলার স্যাম্পল দিচ্ছেন না বা ভয়েস দিচ্ছেন না, সেই জন্য তো ওখানে আমাদের যারা আধিকারিক রয়েছেন তারা নিশ্চয়ই দেখছেন এবং আশা করি তিনি সেটা দিয়েছেন। তো এবার সেখান থেকে হ্যাঁ, তো সেই জন্য এটাকে নিয়ে তারপরে আবার অনেকে এটাকে নিয়ে রহস্য করছেন বা জল ঘোলা করছেন, বা লাস্টে দেখবেন কে আছে বলেন তো, যে ওই ঝোলা থেকে একটা অন্য কিছু বেরিয়ে আসবে। এখন সবাই ভাবছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তৃণমূলকে নিয়ে সব কিছু বলছে। তো অ্যাটলিস্ট এখানে সিবিআই বা ইডি বা কেন তাকে সেই জায়গার মধ্যে এসএসকেএমে নিয়ে গেল, তো এই জায়গাটাও আমাদেরকে জানতে হবে যে এইখানেও আমাদের প্রশ্ন ছুড়ে দিতে লাগবে যে এই শুধুমাত্র আপনারা বলতে গেলে শুধুমাত্র তৃণমূল, আমি আবারও বলেছি যে উনি একজন সাধারণ মানুষ, কিন্তু ওনাকে আপনারা কেন বলছেন উনি সাধারণ মানুষ, তাই সাধারণ এসএসকেএমে গেছেন। তো ওনাকে যদি আপনাদের মনে হতো, যদি জেল কর্তৃপক্ষের মনে হতো বা কারো মনে হতো যে প্রশাসনিক লেভেলে যারা রয়েছেন, যারা এই আইনের সঙ্গে যুক্ত আছে, তারা সেখানে ভালো জায়গায় নিয়ে যেতে পারতো বা কোনো কিছু। তো এখন দেখুন যেটা আপনারা চাইছেন বা যেটা আপনারা বলতে চাইছেন, কিন্তু আমার মনে হয় যেটাকে আমার বিরোধী দলরা যেটা সবাই এক্সপেক্ট করছে যে ভাই এরকম আসবে বা ওইরকম আসবে বা কোনো কিছু হবে, দেখুন এটা সময় সাপেক্ষ এবং বিচার্য ব্যাপার, এবং নিশ্চয়ই এটা যেটা সত্যি আছে সেটা সামনে আসবে। আর আমি আবারও বলছি যে এটাই আমার পশ্চিমবঙ্গ, যেখানে মানুষ কোর্টে গিয়ে, আমার বিজেপি বন্ধু বললেন, আমার সিপিএমের বন্ধু বললেন যে কোর্টে গিয়ে কেস করতে হচ্ছে বা কোনো কিছু। আমার পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার অধিকার বা বঞ্চিত বা যা কিছু হোক, মানুষ তার জন্য, ডেমোক্রেসির জন্য, যা কিছুর জন্য মানুষ হোক, মানুষ কিন্তু
আইনের দ্বারস্থ হতে পারছে এবং মানুষ প্রশাসনের কাছে যাচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয় একটা বিশাল বড় পাওনা। কিন্তু আপনি অন্য রাজ্যে গেলে পরে আপনি দেখতে পাবেন যে অন্য রাজ্যে কিন্তু সেটা হয় না। যেখানে আজকে এখনই আমার বিজেপির বন্ধু একটা আমাকে বললেন যে আমি কালো কোট পরে বসে আছি, সেখান থেকে আপনি দেখুন যে যারা বিজেপি করে তাদের অভিরুচি কতটা, যে মহিলাদের সম্বন্ধে তাদের কথা বলার ধারণাটা কোথায়। এখানে আমি আমার দলকে আমি দল করছি, উনি ওনার দল করছে, উনি ওনার দল করছে। এখানে ব্যক্তিগত আমার মনে হয় একটা মহিলা সম্বন্ধে যে রুচিকর মন্তব্য সেটাও তাদের কাছ থেকে আশা করা যায় না। কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গে থাকে, তারও মুখ্যমন্ত্রী তিনি। তো সেই জায়গার মধ্যে আজকে ভারতবর্ষে আমার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র দামোদর সিং মোদী, কিন্তু তাকে যদি এখন অন্য দেশ থেকে কেউ এসে গালাগাল করে বা খারাপ কথা বলে, নিশ্চয়ই আমি নরেন্দ্র দামোদর সিং মোদীকে নয়, কিন্তু আমি তার চেয়ারটাকে অনার দেব, কারণ তিনি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো সেই জায়গার ক্ষেত্রে তারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যদি তারা সম্মান না করতে পারে, মহিলাদের সম্মান তাদের কাছে আশা করা যায় না। তো ডিবেট করতে আসলে তিনি বসেছেন। এবং আমার এসএসকেএম কেন এই আজকে সকলকে স্পেশাল রাখা হচ্ছে, আমার মনে হয় নিশ্চয়ই আপনারা ওনাদের কাছ থেকে হসপিটাল কর্তৃপক্ষের কাছে আপনারা চেয়েছেন, তারা দেবে। তারা কি দেবে, কি আসবে, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের জন্য এসএসকেএম পরিষেবার জন্য এক নম্বরে। ঐশীদির কাছেও আসবো এবং সুজিত বাবুর কাছেও যাবো। একটা কথা বললেন চৈতালিদি যে এইখানে একেবারে গণতন্ত্র রয়েছে এবং সত্যি সত্যি গণতন্ত্র এবং সাধারণ মানুষ হিসেবে তিনি এসএসকেএমে গেছেন। সত্যি তো সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। ঐশীদি। হ্যাঁ, আমি আবার তৃণমূলের বন্ধু এবং বিজেপির বন্ধু দুজনকেই বলবো যে তারা বলার সময় দুজনেই বলেছেন, স্বীকার করেছেন যে হ্যাঁ একটা সময় সত্যি পশ্চিমবঙ্গে এসএসকেএমে ভালো চিকিৎসা হতো এবং সেটা অবশ্যই বামফ্রন্টের সময়। যাই হোক, এটা তারা দুজনেই স্বীকার করলেন, তার জন্য ধন্যবাদ। এবং দ্বিতীয় কথা যেটা বলবো যে যদি এই ইডি সিবিআই তদন্তে না নামতো, যদি তৃণমূলের বিরুদ্ধে এই যে তদন্ত না শুরু হতো, তাহলে বোধহয় জানা যেত না যে তৃণমূলের সব নেতার আসলে কত কত গুপ্ত রোগ আছে। এটা আমরা জানতে পারছি কারণ শুধুমাত্র ইডি সিবিআই তদন্তে নেমেছে বলে। আর তৃতীয় কথা যেটা বলবো, আশা করবো আমি যখন বলছি তখন আমি যেমন ইন্টারাপ্ট করিনি তেমন অন্য কেউ ইন্টারাপ্ট করবে না, এই সৌজন্যটুকু আমি আশা করতে পারি। যেটা বলবো যে সেটা হচ্ছে যে দেখুন, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে ইডি সিবিআই যাকে অ্যারেস্ট করছে তাকে নিয়ে যাচ্ছে এসএসকেএম হসপিটালে ঠিকই, কিন্তু সেখানে ডাক্তাররা তাদের কি চিকিৎসা করছে এবং কোথায় তাদেরকে ভর্তি করে রাখছে, তাদেরকে কখনো শিশু বেডে ভর্তি করে রাখছে, কখনো উডবার্নে নিয়ে গিয়ে ভর্তি করে রাখছে এবং দিনের পর দিন তারা সেখানে রয়েছে। আমরা দেখেছি মদন মিত্রর সময় মদন মিত্র কিভাবে দিনের পর দিন এসএসকেএম হসপিটালে পুরো থেকে গেছেন এবং ডাক্তাররা কোথায় গিয়ে মিলেমিশে গিয়ে স্টাফ থেকে শুরু করে প্রত্যেকে তারা এই পেশেন্টদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে হসপিটালে, যারা ওই প্রাণদায়ী রোগের মধ্যে আক্রান্ত নন, অথচ কোনো না কোনো কারণে তারা দিনের পর দিন এসএসকেএমে ভর্তি থাকছেন। সেখানে কাদের যোগসাজশ রয়েছে, কি রিপোর্ট তারা দিচ্ছেন, এটা আমরা জানতে চাই। আজকে বারবারই এইখান থেকে একটা ছবি আপনাদেরকে একবার দেখাবো যে এই এসএসকেএমে যে কথা একেবারে ঐশীদি বলছেন, এই এসএসকেএমে এই চিত্রও দেখা যায়। একেবারে দেখতে পাচ্ছেন বস্তায় করে চাদরে করে এক প্রকার এই মানুষটিকে যিনি রোগগ্রস্ত তাকে নিয়ে যাওয়া হচ্ছে, স্ট্রেচার পাওয়া যাচ্ছে না। এই অবস্থাও দেখা যায় এসএসকেএমে যে একজন প্রাণ প্রায় চলে যাবে অষ্টাগত সেই রোগীকেও এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আবার এই চিত্র প্যারালালি দেখা যায় যে একজন এই সাধারণ মানুষই যার কাছে কোটি কোটি টাকা পাওয়া যায়, তার ভয়েস স্যাম্পেল যেন না পৌঁছতে পারে তার জন্য এইখানকার আধিকারিকরা বারবার করে তাদেরকে বাধা দেয় এবং এইখানকারই এই হসপিটাল নিয়েই কথা বলতে চায় সমস্ত জনতা জনার্দন। কেন এসএসকেএম? এবার নিশ্চয়ই অনেকটাই পরিষ্কার। এই ছবি যেটা দেখাচ্ছি এটা আজকের ছবি, একেবারে এক্সক্লুসিভ ছবি, যেই ছবিতে দেখা যাচ্ছে একজন মুমূর্ষ রোগী, তাকে এইভাবে করে এসএসকেএম হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না সত্যি এটা জানি না যে এই চিত্র আদতেও সাধারণ মানুষ জনতা জনার্দন বা বাংলার চিত্র এটা হওয়া উচিত কিনা। যে উন্নয়নের কথা বারবার করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়, আমি জানি না এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে। আমি এটাও জানি না আদতেও বিরোধী দলনেতারা সত্যি কথা বলছে না রাজ্য সরকার সত্যি কথা বলছে, কিন্তু মানুষ সাফার করছে এই ছবিও দেখাচ্ছি আমরা। তার কারণ মানুষের হয়ে কথা বলাটাই আমাদের কাজ। এই ছবি কেন দেখতে হচ্ছে? একটা হাসপাতাল কর্তৃপক্ষ কেন এই বিষয়ে কোনো জবাব দিতে চাইছেন না? কেন হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো স্টেপ নিতে চাইছেন না? ইনিও সাধারণ মানুষ, সুজয় কৃষ্ণ ভদ্র সাধারণ মানুষ, তাহলে দুই সাধারণ মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা ট্রিটমেন্ট কিসের জন্য? প্রশ্ন তুলছি ট্রাইব টিভি। একেবারে সুরজিৎ বাবুর কাছে আসবো। সুরজিৎ বাবু, দুরকম চিত্রই আপনি দেখতে পেয়েছেন, হয়তো সংবাদ শিরোনামে দেখতে পেয়েছেন, ট্রাইব টিভিতেও একেবারে সকাল থেকে আমরা এই চিত্রগুলো দেখিয়েছি। কেন এই দুরকম চিত্র? কেন? একেবারে চৈতালিদি বলছেন সাধারণ মানুষ হিসেবে একটা ট্রিটমেন্ট তারা পেতেই পারেন, খুব সত্যি কথা, সাধারণ মানুষ হিসেবে ট্রিটমেন্ট পাওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু
এদের কি দোষ? এদের টাকা নেই? শুনুন, বিষয়টা আছে, যখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে 90% কাজ 99% কাজ আমি করে ফেলেছি এবং বাংলাতে স্বাস্থ্যের অবস্থা চিকিৎসার অবস্থা খুবই বেটার। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আজকে এই গোটা রাজ্য থেকে হাজারে হাজারে মানুষ যাচ্ছে বাইরের রাজ্যে চিকিৎসা করবার জন্য, কারণ এখানে না চিকিৎসা পাওয়া যাচ্ছে, চিকিৎসা হচ্ছে না চিকিৎসার পরিষেবা পাওয়া যাচ্ছে। এখানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, অ্যাম্বুলেন্সের জন্য মুহূর্ত রুগী মারা যাচ্ছে, ডেলিভারি পেশেন্ট যারা গর্ভধারিণী আছে তারা ঠিকমতো পাচ্ছে না, কেউ হয়তো হাসপাতালে যাওয়ার আগে মারা যাচ্ছে। 100 ডায়াল করলে যেখানে বলছে যে অ্যাম্বুলেন্স আসবে, সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং কি সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে সুজয় কৃষ্ণ ভদ্র শুধু নয়, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে যতজন গ্রেপ্তার হয়েছে এসএসকেএম হসপিটাল কেন। আর এই 4 মাস ধরে সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন চিকিৎসা করে তার কোনো সুফল পাওয়া যাচ্ছে না, সে যখন সুস্থই হচ্ছে না, তাহলে কেন এই এসএসকেএম হসপিটালের যে ডক্টররা আছে তারা তাকে কেন বেটার ট্রিটমেন্টের জন্য অন্য হসপিটালে তাকে পাঠালেন না? কেনই সেখানে থাকতে হবে? আর কেন বারবার করে যখন ইডি আধিকারিকরা যখন যাচ্ছে তখন তাদেরকে বলে দেওয়া যাচ্ছে উনি সুস্থ নয়, উনি ভয়েস দিতে পারবেন না? কিসের এত ভয়? ভয়টা আসলে যে এই ময়না পাখি যদি কথা বলা শুরু করে দেয় তাহলে চোরের রানী থেকে আরম্ভ করে চোরের রাজা যারা আছে বাকি প্রত্যেকেরই বিপদ আছে এবং বিপদ ঘনিয়েও এসেছে। আগামী দিনে আপনারা দেখতে পারবেন যে এই যে তাকে যে আটকে রাখা ছিল, তাকে মিথ্যে ভুয়ো মেডিকেল রিপোর্ট দিয়ে তাকে যেভাবে দিনের পর দিন চিকিৎসা থেকে করে রাখা হয়েছিল, আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে এই চিকিৎসকদেরও এই আইনের আওতায় আসবে, তাদেরকে আদালতে উঠতে হবে, তারপরে জবাব দিতে হবে। যেখানে সাধারণ বাংলার মানুষ চিকিৎসা পাচ্ছে না, যেখানে সেখানে একটা বেডের জন্য 1 মাস 2 মাস রুগী সে বাইরে ফুটপাতে পড়ে থাকে, যেখানে একটা স্ট্রেচার পাওয়া যায় না পেশেন্টকে নিয়ে যাওয়ার মতো, আর সেখানে আর এই তৃণমূলের এই ভিআইপি চোরগুলো তারা যখন গ্রেপ্তার হচ্ছে তখন ঠিক তারা ওখানে ভালো বেড পেয়েছে। এবং কি লজ্জা করে না তৃণমূলের নেতাদের যে ওখানে বাচ্চাদের জন্য যেটা সংরক্ষিত যে ওয়ার্ড সেখানে রেখে দেওয়া হয়েছে একটা ক্রিমিনালকে? লজ্জা থাকার সঙ্গে ইতিমধ্যে একেবারে গ্রাউন্ড জিরোতে যে এসএসকেএম নিয়ে কথা হচ্ছে সেই এসএসকেএম এর সামনে একেবারে বলা যেতে পারে গ্রাউন্ড জিরোতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি রয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য লাইভে রয়েছে আমাদের সঙ্গে রিমিক মাঝি এই মুহূর্তে, তার সাথে কথা বলার চেষ্টা করব। রিমিক, যে এসএসকেএম নিয়ে এত কথা হচ্ছে, এসএসকেএম এর আসল আরও একটা চিত্র রয়েছে, সারাদিন ধরে সেই চিত্রগুলো আমরা দেখিয়েছি, সেই চিত্রটা একটু তুলে ধরো। কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু গতকাল বিকালের পর থেকে হঠাৎ করে এসএসকেএম হাসপাতাল কিন্তু একদম খবরের শিরোনামে চলে এসেছে। তবে গতকাল বললে ভুল হবে, গত মাস থেকেই কিন্তু বিজেপি এবং একটি জনস্বার্থ মামলা হয় একদম সরাসরি এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ ওঠে যে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে ভর্তি করে রাখা হয়েছে, তার তিনি কোনো লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে নেই, অথচ প্রায় গত 22 অগস্ট থেকে তিনি কিন্তু এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কোথায় চিকিৎসাধীন রয়েছেন? শিশুদের যে বেড রয়েছে সেই শিশুদের বেডে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং এই নিয়ে কিন্তু আদালতে গত 22 ডিসেম্বর একটা জনস্বার্থ মামলা হয় এবং দুদিন আগে কিন্তু বিজেপির তরফ থেকেও একটি মামলা করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। কি অভিযোগ না, সুজয় কৃষ্ণ ভদ্র যে গত 20 অগস্ট কিন্তু ব্যাংশাল কোর্ট নির্দেশ দিয়েছিল এই যে লিপস অ্যান্ড বাউন্স মামলায় নিয়োগ দুর্নীতিতে যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অন্যতম সিইও ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল টেস্ট করতে হবে, কেননা ইডির হাতে এই তদন্ত করতে গিয়ে বেশ কিছু ভয়েস ক্লিপিংস এসছে, সেইটা মিলিয়ে দেখার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট করতে হবে। তাই সেই নির্দেশ হয় ব্যাংশাল কোর্ট দেয় 20 অগস্ট। 22 অগস্ট কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি হন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে।
এই যে প্রশ্নটা বারবার উঠছে যে এতদিন ধরে প্রায় 4 মাসের বেশি হয়ে গেল তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, তার কি চিকিৎসা হচ্ছে, তিনি কি এমন তার রোগ যে তিনি এখনো সুস্থ হতে পারছেন না, যে 4.5 মাস ধরে তিনি সরকারি হাসপাতালে সরকারি বেডে সরকারি চিকিৎসা পরিষেবা তিনি নিচ্ছেন, যে একটা শিশুদের বেডে রয়েছেন তিনি। দর্শক আবার পরে কানেক্ট করব, কিন্তু যে প্রশ্ন উঠছে একেবারে অন্তিম লগ্নে এসে এসএসকেএম নিয়ে প্রশ্ন বা ধোঁয়াশা চেষ্টা করলেন চৈতালিদি, তার মতো করে চেষ্টা করেছেন এবং তৃণমূল নেতৃত্বরা সত্যিই চেষ্টা করছেন তাদের জায়গাটাকে ডিফেন্ড করার জন্য, কিন্তু প্রশ্ন বারবার থেকে যাচ্ছে বিরোধীদের পক্ষ থেকে এসএসকেএমই কেন। একেবারে শেষ লগ্নে এসে অন্তিম লগ্নে এসে 1 মিনিট সবাইকে সুযোগ দেব স্ট্যান্ড পয়েন্ট রাখার। প্রথম সুযোগ দেব একেবারে সুরজিৎ বাবুকে। সুরজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আপনি বলুন। হ্যাঁ, দেখুন, এই এসএসকেএম হসপিটাল নিয়ে যেভাবে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, এই হসপিটালের চিকিৎসকদের নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে এবং এদেরকেও তদন্তের আওতায় আনা হোক। এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রের মতো যারা আছেন, ঠিক আছে, যারা এখনো, আমার তো মনে হয় জ্যোতিপ্রিয় মল্লিকও আছে, এবং একে ইমিডিয়েট সেখান থেকে বের করা হোক এবং বের করে তাকে ওই জোকাতেই নিয়ে যাওয়া হোক। এবং আইনদা আদালতকেও এটা দেখতে হবে যে এই এসএসকেএম হসপিটাল থেকে যেন জেল সুপারেরা এসএসকেএম হাসপাতালে না, ইডির আন্ডারে যখন থাকবে, এদেরকে ইডির যেসব হসপিটাল, জোকা হসপিটাল বা ইডির যেসব কেন্দ্র সরকারের তদন্তকারী সংস্থার যেসব হসপিটালগুলো আছে সেখানে এদেরকে ভর্তি করলেই এদের আসল তথ্যটা বেড়ে যাবে। কারণ এদের কোনো শরীর খারাপ হয় না, শরীর খারাপের বাহানা দিয়ে শুধুমাত্র আইন থেকে বাঁচার জন্যই এরা ওই অসুস্থতার একটা বাহানা করছে, কি করে এখানে ফাঁকি দেওয়া যায়, কি করে আইন থেকে বাঁচা যায়। কিন্তু এটুকু বলে রাখি, এই চোরদেরকে যে কোনো রকম ভাবে বাঁচতে পারবে না, তোমাকে যেতেই হবে জেলে, আজ নয়তো কাল যেতেই হবে। এবং বাংলার মানুষ ওই দিনের জন্য অপেক্ষা করে বসে আছে, যেদিনকে এই চোরের রানী এবং চোরের রাজা গ্রেফতার হবে। এবং সেদিনকে সুজিত বাবু ধন্যবাদ। এবার আসবো একেবারে ঐশীদির কাছে। ঐশীদি, কি বলবেন এই বিষয় নিয়ে অতি সংক্ষেপে? 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। দেখুন, আমরা জানতে চাই গোটা রাজ্যের মানুষ যে আসলে কালপিট কে, কিন্তু আমরা এটাও প্রশ্ন রাখছি, আমাদের এখানে বিজেপির যে প্রতিনিধি বসে আছে তার জন্য আমার খারাপ লাগছে। উনি বলছেন এখানে এসে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা, কিন্তু ওনাকে মনে রাখতে হবে যে ওনার দলের প্রধান বিরোধী দলনেতা আসলে শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূল থেকেই বিজেপিতে গেছেন এবং তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তিনি বিজেপি জয়েন করার পরে তার দুর্নীতির অভিযোগগুলো আজকে নষ্ট হয়ে গেছে। আমরা বলছি যে এই তৃণমূলের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে সেই তদন্তকে পরিষ্কারভাবে করতে দিচ্ছে না, কারণ বিজেপি তৃণমূলের পেছনে দাঁড়িয়ে আছে। আজকে লিপস অ্যান্ড বাউন্সের জন্য কেন অভিষেক ব্যানার্জিকে সরাসরি ডাকা হচ্ছে না, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, সেই প্রশ্ন আমাদের মধ্যে থাকছে। এবং কালীঘাটের কাকু, তিনি কথা বললে কার কার নাম বেরিয়ে আসবে সেটা আমরা অলরেডি জানি, এবং সেই কারণেই তিনি কথা বলছেন না, তার ভয়েস টেস্টিং হচ্ছে। খুব ভালো, এগিয়ে নিয়ে যাক তদন্ত, কিন্তু এসএসকেএমে যে দুর্নীতির আখড়াটা জমেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং সেই কারণে আমি শেষ মুহূর্তে বলবো যে 7 তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ আছে, সেখানে মানুষকে আসার আহ্বান জানাবো আপনাদের টিভি চ্যানেলের মধ্যে থেকে। আর সাথে যেটা বলবো যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং এই ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে যে তদন্ত হওয়া দরকার সেটা হওয়া প্রয়োজন। আপনার সময় শেষ হলো, এবার একেবারে অন্তিম লগ্নে এসে চৈতালির দিকে বলবো, আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন। 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। দেখুন, আমার সব থেকে হাসি পাচ্ছে যে সকলে বলছে এসএসকেএম দুর্নীতির আখড়া বা সুজয় কৃষ্ণ ভদ্র বা ওখানে কেন। আজকে সাধারণ মানুষ যেখানে আমাকে জেল কর্তৃপক্ষ বা আইন যেখানে আমাকে, আমি অসুস্থ হলে আমাকে যেখানে ভর্তি হওয়ার নির্দেশ দেবে সেটা হলো সরকারি কোনো হসপিটাল, তো সেখানেই তাকে রাখা হয়েছে। এবং এসএসকেএম, এটা আমার রাজ্যে আমার ভালো লাগছে যে আমার দেশের নেত্রী বা আমার এখানের আইন ব্যবস্থা এতটাই ভালো আছে যে যেখানে সকলকে সরকারি হসপিটালে পাঠানো হচ্ছে, সে যত বড়ই বিধায়ক হোক বা সাংসদ হোক, তো সেখানে আমাদেরকে সরকারি হসপিটালে পাঠানো হচ্ছে। এর থেকে ভালো লাগার জায়গা কোনো জায়গায় নেই যে আমার রাজ্যে স্বাস্থ্য পরিষেবা এত ভালো আছে। এবং এই জায়গা থেকে আমার আরেকটা ভালো লাগার জায়গা আছে যে এখানকার মানুষই আছে যারা গণতান্ত্রিক অধিকারে সমস্ত কিছু করতে পারছে এবং আমার হসপিটালে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে পারছে, সেটা মন্ত্রী বিধায়ক সকলেই হোক। তো আমার বন্ধুরা আমাদেরকে যতই বলুক, যাদের নাচতে না জানলে উঠোন বেঁকা, আমি শুধু এখান থেকেই বলবো তারা পারছে না পশ্চিমবঙ্গকে কোনো রকমভাবে নিয়ে যেতে, আর সিপিএম তো বলাই যায় না। বেশ, একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের তিনজনকেই জানাচ্ছি ট্রাইব টিভির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। কিন্তু একেবারে অন্তিম লগ্ন এবং সময় একেবারে সংকীর্ণ আমাদের হাতে, তাই একটা ছোট্ট লাইন আপ দিয়ে শেষ করতে চাইবো যে এসএসকেএম হাসপাতাল নিয়ে এত প্রশ্ন উঠলেও প্রশ্ন থেকে যায় জনতা জনার্দনের
পরিকাঠামোর দিকে, যে আদত জনতা জনার্দন কি সত্যি এরকমভাবেই সার্ভাইভ করতে চান, নাকি সত্যি এই সাধারণ মানুষের তকমা দিয়ে কেউ কোটি কোটি টাকা দুর্নীতি করার সত্যি সত্যি প্রচেষ্টা করছে, নাকি সবটাই আই ওয়াশের চেষ্টা বিরোধী শিবিরে থেকে মেঘদূতের মতো? নজর থাকবে আমাদের, নজর থাকুন একেবারে ট্রাইব টিভির দিকে। এরকমই টান শো দেখার জন্য সময় আর নজর দুটোই রাখতে হবে ঠিক সন্ধ্যে 7টায় এক কথায় অঞ্জলি ট্রাইব টিভিতে। নমস্কার।